নমস্কার। একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বিশেষ করে যারা তোমরা সংস্কৃতকে তোমাদের পছন্দের বিষয় হিসেবে নিয়েছো তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং স্মার্ট গাইড একাডেমির তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি দীপঙ্কর সাহা, স্মার্ট গাইড একাডেমিতে তোমাদের সংস্কৃত বিষয়টি আমি পড়াবো। তো পড়া শুরু করার আগে কয়েকটি বিষয় তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে নেব। প্রথমত, যে তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যাদের এই সংস্কৃতটা এখানেই প্রথম, আবার অনেকেরই হয়তো সপ্তম ও অষ্টম শ্রেণীতে সংস্কৃত বিষয়টি ছিল। তো সে যাই হোক, সপ্তম বা অষ্টম শ্রেণীতে থাকলেও মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার জন্য হয়তো সেগুলো কিছু মনে নেই। এখানে এসে প্রথম সংস্কৃতটাকে তোমরা নিয়েছো, হয়তো ভাবছো যে সংস্কৃত তো নিলাম, আদৌ পারবো কি পারবো না, সিলেবাসেই বা কী আছে, হয়তো মনের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা চাপা টেনশন তোমাদের মধ্যে আছে। তো আমি প্রথমেই তোমাদের সেই ভয়টাকে দূর করার জন্য একাদশ শ্রেণীর সিলেবাসে সংস্কৃতে কি কি আছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। এখানে বোর্ডে লেখা আছে, দেখো, সংস্কৃত সিলেবাস ক্লাস 11, মোট 100 নাম্বার। সেই 100 নাম্বারের সিলেবাসটিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি: সাহিত্য বিভাগ, ভাষা বিভাগ ও প্রকল্প। সাহিত্য বিভাগ থেকে থাকবে আমাদের 50 নাম্বার, ভাষা বিভাগ থেকে 30 নাম্বার এবং প্রকল্প অর্থাৎ প্রজেক্ট সেটার থেকে থাকবে 20 নাম্বার। এই 50 নাম্বারের মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমত গদ্য। গদ্য থেকে থাকবে 12 নাম্বার। এই 12 নাম্বারের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে এরকম: MCQ 4, SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 এবং BQ 5 অর্থাৎ ব্রড কোশ্চেন 5। এখানে 2টি গদ্য আমাদের পড়তে হবে। প্রথমত ব্রাহ্মণচৌর পিশাচ কথা, পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত একটি গল্প, এই গল্পটি আমাদের পড়তে হবে। দ্বিতীয়ত দশকুমার চরিতম, আচার্য দণ্ডী বিরচিত গদ্য। এই 2টি গদ্য থেকে আমাদের মোট 12 নাম্বার থাকবে। কিভাবে থাকবে সেগুলো? MCQ 4, SAQ 3 এবং BQ অর্থাৎ ব্রড কোশ্চেন 5, অর্থাৎ দুটো মিলে একটা বড় প্রশ্ন আমাদের লিখতে হবে। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে আছে পদ্য। পদ্য থেকে থাকবে 12 নাম্বার। এখানেও আমাদের দুটো পদ্য পড়তে হবে। 1 নম্বর দশাবতার স্তোত্রম, জয়দেব বিরচিত। 2 নম্বর মেঘদূতম, মহাকবি কালিদাস বিরচিত। এই দুটো কবিতা থেকে আমাদের 12 নাম্বার থাকবে। এখানেও মার্কস ডিস্ট্রিবিউশনটা ওই একই, MCQ 4, SAQ 3, BQ 5, অর্থাৎ দুটো মিলে একটা বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে নাটক। নাটক থেকেও থাকবে 12 নাম্বার। এখানে আমাদের একটি মাত্র নাটক পড়তে হবে, সেটা হচ্ছে ভারত বিবেকম, ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরী বিরচিত এই নাটকটি পড়তে হবে। এখান থেকে আমাদের থাকবে 12 নাম্বার। মার্কস ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ওই একই, MCQ 4, SAQ 3 এবং BQ অর্থাৎ ব্রড কোশ্চেন 5। এবার 4 নম্বরে আমি আসি। 4 নম্বর হচ্ছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে আমাদের থাকবে হচ্ছে 10। এই 10 নম্বরের জন্য আমাদের কি কি পড়তে হবে? বৈদিক সাহিত্যের ইতিহাস পড়তে হবে। 2 নম্বর রামায়ণ এবং মহাভারত সম্পর্কে পড়তে হবে। 3 নম্বর বিভিন্ন গল্প সাহিত্য সম্পর্কে পড়তে হবে। আর এর মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে এরকম: MCQ 3, SAQ 2, BQ অর্থাৎ ব্রড কোশ্চেন 5। একটা বড় 5-এর একটা বড় প্রশ্ন এখানেও লিখতে হবে। এবার আসি 5 নম্বরে ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণের জন্য নাম্বার হচ্ছে 4।
এখানে আমাদের যে গদ্য এবং পদ্যগুলো আমরা এখানে পড়ব, সেই গদ্য এবং পদ্য থেকে নির্বাচিত শ্লোক দেওয়া থাকবে, যে শ্লোকগুলোর ভাব সম্প্রসারণ করতে হবে। দুটি দেওয়া থাকবে, একটির ভাব সম্প্রসারণ আমাদের করতে হবে। এবার আমি আসি ভাষা বিভাগে। ভাষা বিভাগে মোট নাম্বার হচ্ছে 30। এখান থেকে আমাকে ব্যাকরণ থাকবে হচ্ছে আমাদের 20। 30-এর মধ্যে ব্যাকরণ হলো 20। এই ব্যাকরণের 20-র মধ্যে কি কি আমাদের পড়তে হবে সেটা হচ্ছে 1 নম্বরে সন্ধি, 2 নম্বর, এই সন্ধির আবার দুটো ভাগ থাকবে, 4 নম্বর, মোট সন্ধিতে থাকবে 4 নম্বর। 2 নম্বর হচ্ছে জয়েন, অর্থাৎ সন্ধি করো 2 নম্বর, এবং সন্ধি বিচ্ছেদ করো 2 নম্বর। তারপর হচ্ছে শব্দরূপ, 3 নম্বরে ধাতুরূপ, 4 নম্বরে কৃত প্রত্যয়, 5 নম্বরে অব্যয় এবং 6 নম্বরে কারক ও বিভক্তি। ব্যাকরণে মোট এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। ভাষা বিভাগের 2 নম্বরে কি আছে এখানে? বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণ অর্থাৎ আনসিন যেটা হয়, একটা সংস্কৃতে প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফ থেকে 2টি বা 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্যারাগ্রাফ পড়ে সেই প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য নাম্বার হচ্ছে 5। 3 নম্বর হচ্ছে অনুবাদ। এখানে অনুবাদ হচ্ছে সংস্কৃত একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তার বাংলা অনুবাদটা করতে হবে। এই হলো ভাষা বিভাগের 30। এবার আসি প্রকল্প অর্থাৎ প্রজেক্ট, 20 নম্বর। যদিও এটা পুরোপুরি স্কুলের বিষয়, তবু আমি এখানে বলে রাখি তোমাদের এই প্রজেক্টের জন্য কি কি করতে হবে। প্রাচীন ভারতের নগর ও জনপদ সম্পর্কে জানতে হবে, নদ নদী, পাহাড় পর্বত, স্থাপত্য ভাস্কর্য, মন্দির ও চিত্রকলা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই হলো একাদশ শ্রেণীর সংস্কৃত সিলেবাস। তো আশা করি এই সিলেবাসটা পাওয়ার পর তোমাদের মনের ভয় কিছুটা হলেও দূর হয়েছে। বিষয়ভিত্তিক পাঠদান শুরু করার পূর্বে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত, যে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে তোমরা কেন সংস্কৃত বিষয়টিকে বেছে নিলে, তাহলে আমি জানি তোমাদের মধ্য থেকে বিভিন্ন রকম উত্তর আমি পাব। কেউ হয়তো বলবে যে সংস্কৃত আমার খুব ভালো লাগে, কেউ হয়তো বলবে যে সংস্কৃত আগের থেকে আমার খুব প্রিয় বিষয়, কেউ হয়তো বলবে যে সংস্কৃত খুব স্কোরিং সাবজেক্ট, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়ে আমি তোমাদের বলবো যে যারা ভাবছো যে না সংস্কৃত আমার খুব প্রিয় বা সংস্কৃত আমার খুব ভালো লাগে, সপ্তম বা অষ্টম শ্রেণীতে যে সংস্কৃত তোমরা পড়েছো তার ভিত্তিতে তোমাদের এই কথাগুলো তোমরা বলছো। তো এখানে আমি তোমাদের বলবো যে সপ্তম বা অষ্টম শ্রেণীর সংস্কৃত থেকে একাদশ বা দ্বাদশ শ্রেণীর সংস্কৃতে অনেক তফাৎ আছে। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও কঠিন তো এখানে হবেই। তো সত্যি এই বিষয়টা ভালো লাগার মতোই বিষয়, তাই আমি চাইবো যাতে তোমাদের সেই ভালো লাগাটা বন্ধ না হয়ে যায়, ভালো লাগাটা যাতে তোমাদের মধ্যে থাকে, সেই চেষ্টা আমিও করব এবং সেই সঙ্গে তোমাদেরকেও করতে হবে। আরেকটা বিষয় যেটা বললে কেউ কেউ হয়তো বলবে যে এটা খুবই স্কোরিং সাবজেক্ট। অবশ্যই স্কোরিং সাবজেক্ট, কেননা আমি তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দিয়েছি, মার্কস ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও বলে দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে আমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ সেটাই বেশি। তো যেহেতু এমসিকিউ বা শর্ট কোশ্চেন বেশি, তাহলে সেখানে তো অবশ্যই মার্কস বেশি ওঠার সম্ভাবনাটাই বেশি থাকে। তো যাই হোক, আমরা যত যাই বলি না কেন, শেষ কথা হচ্ছে পড়া। ভালো লাগা বলা বা নাম্বার বেশি ওঠা যাই বলি না কেন, আমরা শেষ কথা হচ্ছে পড়তে হবে। যত বেশি পড়বে তত ভালো রেজাল্ট করতে পারবে, এটুকুই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে তোমরা অনেকে এই সংস্কৃত বিষয়টিকে বেছে নিয়েছো বা চয়েস করেছো, তার জন্য হয়তো পাড়ার কোনো দাদা বা দিদি বা কাকা বা জ্যাঠা তোমাদেরকে বলতেই পারে যে কি হবে সংস্কৃত নিয়ে, এই সংস্কৃতের বাস্তব ভিত্তি কোথায়? কই রাস্তায় কোথাও তো কাউকে সংস্কৃতে কথা বলতে দেখি না, এর কোনো গুরুত্ব নেই, এটা পড়ে কোনো লাভ নেই। আমি জানি
তাদেরকে দেওয়ার মতো উত্তর তোমাদের জানা নেই। তো তাদেরকে দেওয়ার মতো উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কি বলবে, কেন আমরা সংস্কৃত পড়ব, কেন আমাদের সংস্কৃত পড়া উচিত, সংস্কৃত ভাষার গুরুত্বটা কোথায়, সেগুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রথমেই সংস্কৃত কি সেটা আমাদের জানতে হবে। এখানে আমি বলি যে সম উপসর্গ পূর্বক ক্রি ধাতু তার সঙ্গে ত প্রত্যয় যুক্ত হয়ে সংস্কৃত শব্দটি তৈরি হয়। সম উপসর্গ পূর্বক ক্রি ধাতু তার সঙ্গে ত প্রত্যয় যুক্ত হয়ে সংস্কৃত শব্দটি তৈরি হয়, যার অর্থ হলো যে যা কিছু সম্যক রূপে বা বিশুদ্ধভাবে সম্পন্ন বা নিষ্পন্ন করা হয়েছে তাই হলো সংস্কৃত। অর্থাৎ যা কিছু ভালোভাবে সম্পন্ন করা হয়েছে সেটাই হলো সংস্কৃত। তো ভালো জিনিসের প্রতি আগ্রহ তো সবার থাকবেই, এটাই স্বাভাবিক। তো যেহেতু সংস্কৃত মানেই যা কিছু ভালোভাবে, সেখানে সব কিছু ভালোভাবে সম্পন্ন করা হয়েছে, তাই সংস্কৃতটা আমরা পড়ব। যেহেতু ভালো জিনিস তাই আমাদের সেটা পড়া উচিত। এটা হলো সংস্কৃত। এবার এই সংস্কৃতের গুরুত্ব সম্পর্কে আমি কিছু বলছি। আমরা যে ভারতীয় সভ্যতায় বসবাস করি, বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক উত্থান পতনের মধ্য দিয়ে যে ভারতীয় সভ্যতা বহু বছরের পলি বক্ষে ধারণ করে বয়ে চলেছে, যার গতি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়নি, সেই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হলো এই সংস্কৃত ভাষা। সমুদ্র হিমাচল সমস্ত ভারতবাসীকে এক ও অভিন্ন ভাব বন্ধনে বেঁধে রেখেছে এই সংস্কৃত ভাষা। শুধুমাত্র ভারতীয় সাহিত্যে নয়, সমগ্র বিশ্ব সাহিত্যে এই সংস্কৃত ভাষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পাশ্চাত্য ভাষাবিদদের প্রচেষ্টায় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে এই সংস্কৃত ভাষা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। পাশ্চাত্য ভাষাবিদ স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত সম্পর্কে বলেছেন, সংস্কৃত is more perfect than Greek, more copious than Latin, and more exquisitely refined than others। অর্থাৎ সংস্কৃত হলো গ্রিক ভাষার থেকেও সঠিক ভাষা, ল্যাটিন ভাষা থেকেও এর অধিক সংস্করণ পাওয়া যায়, এবং অন্যান্য ভাষা থেকে এই ভাষা অনেক বিশুদ্ধ। তো স্যার উইলিয়াম জোন্সের এই উক্তি থেকেই বিশ্ব সাহিত্যে সংস্কৃত ভাষার গুরুত্ব আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। এছাড়া এই সংস্কৃত ভাষার গুরুত্ব সম্পর্কে আমি আরও বলছি যে সমগ্র ভারতবর্ষে যত আঞ্চলিক ভাষা রয়েছে, সমস্ত আঞ্চলিক ভাষার ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করে এই সংস্কৃত ভাষার উপরে। অর্থাৎ সমগ্র আঞ্চলিক ভাষার জননী হলো এই সংস্কৃত ভাষা। তাই গ্রিক ও ল্যাটিন ভাষার নিরিখে আমরা যদি এই সংস্কৃত ভাষাকে মৃত ভাষা বলে মনে করি, তাহলে সেটা সত্যি ভুল মনে করা হবে। কেননা আমরা জানি গাছের মূল মাটির নিচে থাকে, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না। তো যেহেতু মাটির নিচে থাকে, তার জন্য সেই মূলের গুরুত্বকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। গাছের ছোট থেকে বড় হওয়া, ফুল ফলে সমৃদ্ধ হওয়া, এই ফুল ফলে সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি আমরা বলি মূলের কোনো ভূমিকা নেই, তাহলে সেটা কিন্তু সত্যিই ভুল। কারণ যদি গাছ মাটির নিচে যদি মূল না থাকতো, তাহলে গাছ ছোট থেকে বড়ও হতে পারতো না এবং ফল ও ফুলে সমৃদ্ধও হতে পারতো না। তাই
বাস্তব জীবনে সংস্কৃতের ভিত্তি নেই বলে বা রাস্তাঘাটে সংস্কৃতে কেউ কথা বলে না বলে যদি কেউ বলে যে এটা সত্যি মৃত ভাষা, তাহলে সেটা সত্যি ভুল। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেও সংস্কৃত ভাষার ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আমরা আমাদের বাড়িতে কি করি? অনেক মাঙ্গলিক অনুষ্ঠান করি, অর্থাৎ পূজা অর্চনা করি, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ ইত্যাদি আশা করি সবার বাড়িতেই হয়। আমরা সেখানে কি করি? ব্রাহ্মণ ডেকে নিয়ে আসি, ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে মঙ্গল কামনায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পূজা অর্চনা করি। তার মানে কি হচ্ছে? এই সংস্কৃত ভাষা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত, তাই সংস্কৃত ভাষার গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এর জন্যই আমাদের সকলেরই সংস্কৃত ভাষা পড়া উচিত এবং সংস্কৃত সম্পর্কে জানা উচিত। তো আশা করি যদি তোমাদের কেউ বলে থাকে যে কি হবে এটা পড়ে বা কেনই বা এটা আমরা পড়ব, তোমরা তাদেরকে সঠিক উত্তরটা এখন দিতে পারবে। আমরা জানি গল্প বলা এবং গল্প শোনা মানুষের সহজাত প্রবৃত্তি, আর মানুষের এই সহজাত প্রবৃত্তি থেকেই সৃষ্টি হয়েছে গল্প সাহিত্যের। সুদূর বৈদিক যুগে বিশেষত মহাভারত, বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থ বা বিভিন্ন পুরাণে যে গল্প সাহিত্যের বীজ বপন করা হয়েছিল, পরবর্তীকালে কালক্রমে বৃহৎ কথা, কথা সরিৎসাগর, হিতোপদেশ, পঞ্চতন্ত্র এই গল্পগ্রন্থগুলির মধ্য দিয়ে গল্প সাহিত্য এক মহীরুহ আকার ধারণ করে। এছাড়াও এই গল্প সাহিত্যগুলি রচনার আরও তিনটি মূল কারণ ছিল বা উদ্দেশ্য ছিল। সেগুলো কি? অবসর যাপন, চিত্ত বিনোদন এবং নীতিশিক্ষাদান। নীতিশিক্ষাদানের উদ্দেশ্যে যত গল্পগ্রন্থ রচিত হয়েছে সংস্কৃত সাহিত্যে, তার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং উৎকৃষ্ট গল্পগ্রন্থ হল পঞ্চতন্ত্র। এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতক। এর রচয়িতা হলেন পণ্ডিত বিষ্ণু শর্মা। এই পণ্ডিত বিষ্ণু শর্মার জন্ম সম্পর্কে বা তার বংশ পরিচয় সম্পর্কে বিস্তৃত কোনো তথ্যই পাওয়া যায়নি। কোনো কোনো পণ্ডিতের মতে তিনি ছিলেন দক্ষিণ ভারতের কবি, আবার কারো কারো মতে তিনি ছিলেন কাশ্মীরের কবি। তবে তিনি যে এই পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থটি রচনা করেছেন, এই পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থ রচনার পিছনে খুব সুন্দর একটা ঘটনা আছে বা কাহিনী আছে। কি? যে দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরের রাজা অমর শক্তি, তার ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তবুও তিনি অসুখী, সর্বদাই মনমরা হয়ে থাকেন। তো মন্ত্রীরা তাকে একদিন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার রাজামশাই, আপনার এরকম মনমরা হয়ে থাকার কারণটা কি? তখন রাজা মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন যে ওহে মন্ত্রীবর্গ, যে তোমরা জানো আমার টাকা পয়সা বা ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমার যে 3 জন পুত্র রয়েছে, আমার সকল পুত্ররাই হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ মূর্খ। আমার চিন্তার কারণ হচ্ছে আমার পুত্ররা। আমার অবর্তমানে আমার এই মূর্খ পুত্ররা এই বিশাল রাজত্ব কি রক্ষা করতে পারবে? এটা নিয়েই আমি সর্বদা চিন্তিত থাকি। তখন মন্ত্রীরা রাজার উদ্দেশ্যে বললেন যে তাহলে আপনার পুত্রদেরকে শিক্ষিত করে তোলার ব্যবস্থা করুন। রাজা তখন মন্ত্রীদের বললেন যে কি করে সম্ভব, এরা তো অনেকটাই বড় হয়ে গেছে, এদেরকে কি করে শিক্ষিত করে তুলব? তখন মন্ত্রীরা বললেন সেটা দায়িত্ব পণ্ডিতদেরকে দিন, আপনার রাজ্যের সমস্ত পণ্ডিতদেরকে ডাকুন, ডেকে তাদেরকে বলুন কে দায়িত্ব নিতে পারবে আপনার পুত্রদেরকে দ্রুত শিক্ষিত করে তোলার জন্য। তখন মন্ত্রীদের পরামর্শ মতো রাজা তাই করলেন, রাজ্যের সমস্ত পণ্ডিতদেরকে ডাকলেন এবং
তাদেরকে বললেন রাজার 3 জড়বুদ্ধি সম্পন্ন পুত্রকে শিক্ষিত করার দায়িত্ব তাদের নিতে হবে। কিন্তু কেউ রাজার সেই পুত্রদের শিক্ষিত করার দায়িত্ব নেওয়ার সাহস পেলেন না, কেননা যদি না পারেন তাহলে তো রাজা তাদেরকে শাস্তিও দিতে পারেন। এই ভয়ে সকলেই পিছিয়ে গেলেন। কিন্তু পণ্ডিত বিষ্ণু শর্মা সামনের দিকে এগিয়ে এসে বললেন যে আমি দায়িত্ব নিতে রাজি, তবে হ্যাঁ, এক শর্তে আমি এদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিতে পারি। রাজা বললেন কি শর্ত? যে আমি এদেরকে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করব না। রাজা তখন জিজ্ঞাসা করলেন যে তাহলে কিভাবে আপনি শিক্ষিত করে তুলবেন এদেরকে? রাজার আসল উদ্দেশ্য তো তাদেরকে কিছুটা হলেও শিক্ষার জ্ঞান দেওয়া, তাদের মধ্যে শিক্ষার আলো ঢোকানো, সে পুঁথিগতই হোক যেভাবেই হোক। রাজা তখন বললেন যে তাহলে কিভাবে? তখন পণ্ডিত বিষ্ণু শর্মা বললেন যে না, আমি এদেরকে নীতি শিক্ষায় শিক্ষিত করে তুলব, যে শিক্ষার দ্বারা এই আপনার পুত্ররা ভবিষ্যতে আপনার এই রাজ্যকে বা রাজত্বকে রক্ষা করতে পারবে এবং তারা চলতে পারবে। তখন রাজা পণ্ডিত বিষ্ণু শর্মাকে আদেশ দিলেন যে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। তখনই পণ্ডিত বিষ্ণু শর্মা রাজার 3 জড়বুদ্ধি সম্পন্ন পুত্রকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিয়েই পঞ্চতন্ত্র নামক নীতিকথামূলক এই গল্প গ্রন্থটি রচনা করেন। মূলত 5টি তন্ত্র বা প্রসঙ্গ নিয়ে রচিত বলেই এই গল্প গ্রন্থটির নামকরণ করা হয়েছে পঞ্চতন্ত্র। এই গল্পগ্রন্থে মোট 72টি গল্প রয়েছে। আর এর যে 5টি তন্ত্র সেগুলি হলো মিত্রভেদ, মিত্রলাভ, কাকলুকীয়, লব্ধপ্রনাশ এবং অপরীক্ষিত কারক। এই যে 5টি তন্ত্র, এর মধ্যে তৃতীয় তন্ত্র অর্থাৎ কাকলুকীয় নামক যে তন্ত্র রয়েছে, সেই কাকলুকীয় নামক তৃতীয় তন্ত্রের 8ম সংখ্যক গল্প হল ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। অর্থাৎ পঞ্চতন্ত্রম নামক গল্পগ্রন্থের কাকলুকীয় নামক তৃতীয় তন্ত্রের 8ম সংখ্যক গল্প হল ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। তো যেহেতু এই গল্পগ্রন্থটি নীতিকথামূলক গল্পগ্রন্থ, তাই এই গল্পগ্রন্থের প্রত্যেকটা গল্পেরই কিছু না কিছু নীতিকথা থাকবে। আমরা যে গল্পটি পড়ব, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, এই গল্পেরও একটা নীতিকথা রয়েছে, যেটা আমরা গল্পের শুরুতেই পাব। তো আমরা এখন পাঠ্যপুস্তকের পড়া শুরু করব। তোমরা সকলেই পাঠ্যপুস্তকের প্রথমেই দেখতে পাবে আমাদের এই গল্পের নীতিকথাটি। সেখানে বলা হয়েছে শত্রবপি হিতৈব বিবদন্তঃ পরস্পরম চৌরেণ জীবিতং দত্তং রাক্ষসেন তু গোযুগম। শত্রবপি হিতৈব বিবদন্তঃ পরস্পরম চৌরেণ জীবিতং দত্তং রাক্ষসেন তু গোযুগম। অর্থাৎ পরস্পর বিবদমান শত্রুরাও অনেক সময় উপকারী বন্ধু হয়। পরস্পর বিবদমান শত্রুরাও অনেক সময় উপকারী বন্ধু হয়। চৌরেণ জীবিতং দত্তং, যেমন চোর ব্রাহ্মণের জীবন দান করেছিলেন, রাক্ষসেন তু গোযুগম, এবং রাক্ষস ব্রাহ্মণের গরু দুটিকে বাঁচিয়েছিলেন। এখানে আমাদের এই গল্পে আমরা দেখতে পাবো যে একজন ব্রাহ্মণ আছেন, তার 2টি গরু আছে। তো সেই গরু দুটিকে দেখা মাত্রই একজন চোর চুরি করার সিদ্ধান্ত নেন এবং সেই মতো তিনি একদিন রাত্রিবেলায় গরু দুটিকে চুরি করার জন্য বের হয়ে যান। রাস্তায় গিয়ে তার সঙ্গে এক ব্রহ্ম রাক্ষসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই রাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করার উদ্দেশ্যে ব্রাহ্মণের বাড়ির দিকে যাচ্ছিলেন। তো দুজনে একত্রিত হওয়ার পর একে অপরের উদ্দেশ্য সম্পর্কে তারা জানেন। দুজনের উদ্দেশ্যই ছিল ব্রাহ্মণের ক্ষতি করা। অর্থাৎ তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় রাস্তায়। তারা একসঙ্গে ব্রাহ্মণের বাড়ির কাছে যায়, গিয়ে অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য।
একটা সময় দেখা যায় ব্রাহ্মণ যখন ঘুমিয়ে পড়ে তখন চোর আগে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করতে চায়, রাক্ষস তাকে বাধা দেয়। আবার রাক্ষস যখন ব্রাহ্মণের বাড়ির দিকে প্রবেশ করতে চায়, চোর তাকে বাধা দেয়। তার মানে কে আগে যাবে, অর্থাৎ চোর গরু চুরি করতে যাবে আগে না রাক্ষস ব্রাহ্মণকে খেতে যাবে, এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তার মানে আমরা দেখলাম কি যে চোর এবং রাক্ষস দুজনেই কিন্তু ব্রাহ্মণের শত্রু, কিন্তু যখন ওই শত্রুরা নিজেদের মধ্যে ঝগড়ায় মত্ত হয়ে পড়লেন, ফলে কি হলো, ব্রাহ্মণ উপকৃত হলেন। কিভাবে? যখন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল, চোর ব্রাহ্মণ ঝগড়ার শব্দে যখন ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল, তখন চোর ব্রাহ্মণকে বলল যে এই রাক্ষস আপনাকে খাওয়ার জন্য এখানে এসেছে, সুতরাং আপনি সাবধান হন। আবার রাক্ষস ব্রাহ্মণকে ডেকে বললেন যে এই চোর আপনার গরু দুটিকে চুরি করার জন্য এখানে এসেছে, সুতরাং আপনি সাবধান হন। চোর এবং রাক্ষস উভয়ের কথা শুনে ব্রাহ্মণ কি করলেন, সাবধান হয়ে গেলেন। তিনি লাঠি উঁচিয়ে চোরকে ধাওয়া করলেন। তাহলে এখানে কি দেখা গেল যে চোর ব্রাহ্মণের জীবন দান করলেন, রাক্ষসের হাত থেকে বাঁচালেন ব্রাহ্মণকে, এবং রাক্ষস কি করলেন, ব্রাহ্মণের গরু দুটিকে চোরের হাত থেকে বাঁচালেন। তার মানে পরস্পর বিবদমান শত্রুরাও অনেক সময় উপকারী বন্ধু হয়। এই নীতি কথাটা আমাদের এই গল্পের মধ্য থেকে আমরা পাব। মূল গল্পটি আমরা শুরু করছি। বলা হয়েছে, অস্তি কস্মিংশ্চিদ অধিষ্ঠানে দরিদ্র দ্রোণ নামা ব্রাহ্মণ প্রতিগ্রহ ধন। অস্তি কস্মিংশ্চিদ অধিষ্ঠানে, এই শব্দটাকে আমাদের ভাঙতে হবে। কস্মিংশ্চিদ অধিষ্ঠানে, দরিদ্র দ্রোণ নামা, এটাকেও সন্ধি ভাঙতে হবে, দ্রোণ রেপটা বিসর্গ হয়ে যাবে, দ্রোণ নামা ব্রাহ্মণ প্রতিগ্রহ ধন। কস্মিংশ্চিদ অধিষ্ঠানে, কোনো এক স্থানে, দরিদ্র অত্যন্ত দরিদ্র, দ্রোণ নামা দ্রোণ নামে, প্রতিগ্রহ ধন অন্যের দান গ্রহণ করে জীবিকা নির্বাহকারী ব্রাহ্মণ অস্তি, এক ব্রাহ্মণ ছিলেন। তাহলে প্রথম লাইনের বাংলাটা হচ্ছে এরকম, কোনো এক স্থানে অত্যন্ত দরিদ্র এবং অন্যের দান গ্রহণ করে জীবিকা নির্বাহকারী দ্রোণ নামে এক ব্রাহ্মণ ছিলেন। শততং বিশিষ্ট বস্ত্রানুলেপন গন্ধ মাল্লালঙ্কার তাম্বুলাদি ভোগ পরিবর্জিত। শততং বিশিষ্ট বস্ত্রানুলেপন গন্ধ মাল্লালঙ্কার তাম্বুলাদি ভোগ পরিবর্জিত। অনেক বড় শব্দ, ভাঙতে হবে এটাকে, ভাঙলে পরে খুব সহজ হয়ে যাবে। শততং বিশিষ্ট বস্ত্রানুলেপন, এটাকে ভাঙলে বস্ত্র অনুলেপন, গন্ধ মাল্লালঙ্কার, মাল্য অলঙ্কার, তাম্বুল আদি ভোগ পরিবর্জিত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শততম সর্বদা, বিশিষ্ট বস্ত্র ভালো জামা কাপড়, অনুলেপন, অনুলেপন মানে হচ্ছে প্রসাধনী দ্রব্য, সাজার জিনিস, গন্ধ গন্ধ, মাল্য মালা, অলঙ্কার এবং তাম্বুল অর্থাৎ পান সুপারি, ভোগ পরিবর্জিত, তিনি ভোগ করতে পারতেন না। অর্থাৎ সেই ব্রাহ্মণ এতটাই দরিদ্র ছিলেন যে তিনি কখনোই ভালো জামা কাপড়, প্রসাধনী দ্রব্য, গন্ধ, মালা, অলঙ্কার, পান সুপারি কোনো কিছুই তিনি ভোগ করতে পারতেন না, এগুলোর থেকে তিনি ভোগ পরিবর্জিত ছিলেন। প্ররুর কেশ শ্মশ্রু নখরোমোপচিত, প্ররুর কেশ শ্মশ্রু নখরোমোপচিত, প্ররুর কেশ শ্মশ্রু নখ রোম উপচিত। তার কেশ অর্থাৎ চুল, শ্মশ্রু, শ্মশ্রু মানে হচ্ছে দাড়ি, নখ এবং রোম, রোম অর্থাৎ শরীরের লোমগুলি, প্ররুর উপচিত অনেকটাই বড় হয়ে গিয়েছিল। অর্থাৎ তিনি এতটাই দরিদ্র ছিলেন যে চুল দাড়ি কাটানোর মতো সামর্থ্য তার ছিল না, যার জন্য কি হয়েছিল, তার শরীরের
চুল, দাড়ি, নখ এবং লোমগুলিও অনেকটাই বড় হয়ে গিয়েছিল। শীতোষ্ণ বাত বর্ষাদিভি পরিশোষিত শরীর, শীতোষ্ণ বাত বর্ষাদিভি পরিশোষিত শরীর। শীত উষ্ণ, শীতোষ্ণ, শীত উষ্ণ বাত বর্ষাদিভি, অর্থাৎ শীত, গ্রীষ্ম, ঝড় এবং বৃষ্টিতে তিনি পরিশোষিত শরীর, অনেকটাই শুকিয়ে গিয়েছিলেন। অর্থাৎ এই যে শীত, গ্রীষ্ম, ঝড়, বৃষ্টি, এগুলো সব কিছুই তাকে তার শরীর দিয়ে সহ্য করতে হতো, যার জন্য তার শরীর অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তস্য চ কেনাপি যজমান নানুকম্পয়া শিশু গোযুগম দত্তম। তস্য চ কেনাপি যজমানেন অনুকম্পয়া, যজমানেন অনুকম্পয়া শিশু গোযুগম দত্তম। তস্য চ কেনাপি, এবং তার কোনো এক যজমানেন অনুকম্পয়া, তার কোনো এক যজমান, যজমান মানে হচ্ছে শিষ্য, তার কোনো এক শিষ্য অনুকম্পয়া দয়াবশত শিশু গোযুগম দত্তম, তাকে দুটি বাছুর দান করলেন। তার কোনো এক শিষ্য দয়াবশত তাকে দুটি বাছুর দান করলেন। ব্রাহ্মণেন চ বালভাবাদ আরভ্য যাচিত ঘৃত তৈল যবসাদিভি সংবর্ধ সুপুষ্টং কৃতম। ব্রাহ্মণেন চ বালভাবাদ আরভ্য, বালভাবাদ আরভ্য যাচিত ঘৃত তৈল যবসাদিভি সংবর্ধ সুপুষ্টং কৃতম। এবং ব্রাহ্মণও, অর্থাৎ যজমানের কাছ থেকে গরু দুটি পেয়ে সেই ব্রাহ্মণও কি করলেন, ব্রাহ্মণের নচ, এবং ব্রাহ্মণও বালভাবাদ আরভ্য, ছোট থেকে যাচিত ঘৃত তৈল যবসাদিভি, অর্থাৎ ভিক্ষা করে তিনি যে ঘি, তেল, জব ইত্যাদি পেতেন, বা অন্যের কাছ থেকে ঘি, তেল, জব ইত্যাদি চেয়ে নিয়ে এসে সংবর্ধ সুপুষ্টং কৃতম, গরু দুটিকে ছোট থেকে বড় এবং স্বাস্থ্যবান, সুপুষ্টং স্বাস্থ্যবান করে তুললেন। তাহলে কি হলো, যে যজমানের কাছ থেকে তিনি গরু দুটি পেলেন, পেয়ে অন্যের কাছ থেকে ঘি, তেল, জব ইত্যাদি চেয়ে নিয়ে এসে গরু দুটিকে ছোট থেকে বড় এবং স্বাস্থ্যবান করে তুললেন। তচ্চ দৃষ্টা সহসৈব কশ্চিৎ চৌর চিন্তিতবান অহমস্য ব্রাহ্মণস্য গোযুগমিদম অপহরিষ্যামি। অর্থাৎ ব্রাহ্মণের সেই গরু দুটিকে দেখে, তৎ চ দৃষ্টা, তৎ চ দৃষ্টা, ব্রাহ্মণের সেই গরু দুটিকে দেখে সহসৈব, সহসাইব হঠাৎ, কশ্চিৎ চৌর কোনো এক চোর, চিন্তিতবান চিন্তা করলেন। ব্রাহ্মণের সেই গরু দুটিকে দেখে কোনো এক চোর চিন্তা করলেন। কি চিন্তা করলেন? অহমস্য ব্রাহ্মণস্য গোযুগম ইদম অপহরিষ্যামি, গোযুগম ইদম অপহরিষ্যামি, আমি ব্রাহ্মণের এই গরু দুটিকে চুরি করব। ইতি নিশ্চিত্ত, এইরূপ চিন্তা করে, নিশায়াম একদিন রাত্রিবেলায়, বন্ধনবাসং গৃহীতা দড়ি হাতে নিয়ে, বন্ধনবাসং মানে হচ্ছে দড়ি, অর্থাৎ গরু চুরি করতে যাবে চোর, সেই গরু তো বেঁধে আনতে হবে, তার জন্য দড়ি তিনি নিয়ে নিলেন। দড়ি হাতে নিয়ে যাবৎ প্রস্থিত স্তাবৎ অর্ধমার্গে, যাবৎ প্রস্থিত স্তাবৎ অর্ধমার্গে, যাবৎ প্রস্থিত তাবৎ অর্ধমার্গে, যখন রওনা হলেন, প্রস্থান করলেন বা রওনা হলেন, তাবৎ তখন, অর্ধমার্গে অর্ধেক পথে গিয়ে, প্রবিরল তীক্ষ্ণ দন্তপংক্তি, এখানে এই প্রবিরল তীক্ষ্ণ দন্তপংক্তি থেকে শুরু করে পিঙ্গলশ্মশ্রু কেশ শরীর এই পর্যন্ত, এখানে আমরা সেই ব্রহ্ম রাক্ষসের চেহারার বর্ণনা পাব। সেই চেহারার বর্ণনার মধ্যে কি কি বলা হলো? প্রবিরল তীক্ষ্ণ দন্তপংক্তি, উন্নত নাসাবংশ, প্রকট রক্তাক্ত নয়ন, উপচিত স্নায়ু সন্ততির নতগাত্র, শুষ্ক কপল, সুহুত হুতবহ পিঙ্গল শ্মশ্রু কেশ শরীর। এখানে সেই ব্রহ্ম রাক্ষসের চেহারার বর্ণনা করা হয়েছে। কেমন ছিল সেই ব্রহ্ম রাক্ষসের চেহারা? প্রবিরল তীক্ষ্ণ দন্তপংক্তি,
অতি বিরল তীক্ষ্ণ দাঁতের সারি বিশিষ্ট, অর্থাৎ তার দাঁতগুলি ছিল অনেকটাই ফাঁকা ফাঁকা এবং তীক্ষ্ণ। অতি বিরল অর্থাৎ যা মানে অতি বিরল বলতে অনেক কম, ফাঁকা ফাঁকা, যেটা বিরল কম। তারপরে বলছে উন্নত নাসা বংশ, উঁচু নাক বিশিষ্ট, সেই ব্রহ্ম রাক্ষসের নাক ছিল অনেকটাই উঁচু। প্রকট রক্তাক্ত নয়ন, তার নয়ন দুটি ছিল রক্তাক্ত, রক্তের মতো লাল। উপচিত স্নায়ু সন্ততি নতগাত্র, উপচিত স্নায়ু সন্ততি, এখানে বিসর্গ দিয়ে ভাগ করতে হবে। এর মানে হচ্ছে ফুলে ওঠা শিরা বিশিষ্ট, অর্থাৎ তার শরীরের শিরাগুলি যেন অনেকটাই ফুলে উঠেছিল, দাগরা দাগরা। নতগাত্র, নুইয়ে পড়া শরীর, তার শরীর যেন অনেকটাই নুয়ে পড়েছিল। শুষ্ক কপল, শুকনো গলা, কপল মানে হচ্ছে গলা বা গণ্ডদেশ, কপাল মানে হচ্ছে ললাট কপাল, আর কপল মানে হচ্ছে গণ্ডদেশ বা গলা। শুষ্ক কপল, শুকনো গলা, অর্থাৎ তার গলার চামড়াগুলো অনেকটাই ভাঁজ পড়ে গিয়েছিল শুকিয়ে। সুহুত হুতবহ পিঙ্গল শ্মশ্রু কেশ শরীর, আহুতি দেওয়া আগুনের মতো, অর্থাৎ যজ্ঞে আহুতি দিলে সেই আগুনের যেমন পিঙ্গল, আগুন যেমন পিঙ্গল বর্ণ ধারণ করে, সেই আহুতি দেওয়া আগুনের মতো পিঙ্গল বর্ণের শ্মশ্রু অর্থাৎ দাড়ি, কেশ চুল এবং শরীর। তার শরীরের রংটা ছিল আহুতি দেওয়া, তার দাড়ি চুল এবং শরীরের রং ছিল আহুতি দেওয়া আগুনের মতো পিঙ্গল বর্ণের। কশ্চিৎ দৃষ্ট, কাউকে দেখতে পেলেন। অর্থাৎ চোর যখন ব্রাহ্মণের গরু দুটি চুরি করার জন্য রওনা হলেন, অর্ধেক পথে গিয়ে এই ভয়ঙ্কর চেহারার ব্রহ্ম রাক্ষসের সঙ্গে তার সাক্ষাৎ হলো। দৃষ্টা চ তং তীব্র ভয়ত্রস্তপি চৌর অব্রবীত, এবং তাকে দেখা মাত্রই অত্যন্ত ভীত হয়ে, তীব্র ভয়ত্রস্তপি, অত্যন্ত ভীত হয়ে, চৌর অব্রবীত, চোর বললেন, কো ভবান ইতি, আপনি কে? অর্থাৎ ব্রহ্ম রাক্ষসকে দেখে চোর তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে? তো আজকের মতো এইটুকুই, বাকি পাঠ্যাংশের বাকি পড়াটুকু পরের ক্লাসে হবে। ধন্যবাদ।